করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আজকে মৃণালিনী এনের পর্দায় চোখ রেখেছ, তোমাদের সঙ্গে আমি আছি শিক্ষক রাজীব মল্লিক। আমি দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিগত ক্লাসগুলোতে তোমরা যারা দেখেছো তোমরা জানো। আজকে আমি দশম শ্রেণীর দ্বিতীয় যে ইউনিট, সেই দ্বিতীয় ইউনিটের তোমার যে একটা চ্যাপ্টার শিল্পায়নের যুগ, এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা শিল্পায়নের যুগ, এই যে চ্যাপ্টার, যে অধ্যায়টা আছে, এটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে মূলত তোমরা 5 নম্বর, তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা মূলত 5 নম্বরের প্রশ্ন এবং প্রশ্ন পাবে, যার উত্তর করতে হবে। তাহলে দেখো, আমি তোমাদেরকে বলে রাখছি, এই লকডাউনের মধ্যে পড়াশোনা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, কারণ যথারীতি যথাসময়েই তোমাদের বোর্ড পরীক্ষা, যেটা মাধ্যমিক পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হবে। তোমরা বসতে হবে, ভালো নম্বর পেতে হবে। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যে প্রয়াস, অনলাইন লাইভ ক্লাস, আমরা আসি তোমাদেরকে কিছুটা এই যে চ্যাপ্টার, যে অধ্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য। আজকে আমরা পড়ব তাহলে শিল্পায়নের যুগ, এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমি প্রথমে এখানে লিখে রাখলাম, দেখো, ইটি পল, এটা একজনের নাম। আরটা ছিল ডন অফ দ্য সেঞ্চুরি। ডন অফ দ্য সেঞ্চুরি হলো শতাব্দীর উষাকাল। ডন অফ দ্য সেঞ্চুরি বাংলায় তর্জমা যদি করা হয় তাহলে এটা আসে হলো শতাব্দীর উষাকাল। এটা একজন প্রখ্যাত তোমার মিউজিক ডিরেক্টর আমরা যাকে বলি, উনি 1900 খ্রিস্টাব্দে সঙ্গীতের একটি বই উনি প্রকাশ করেন। মিস্টার ই.টি. পল 1900 খ্রিস্টাব্দে উনি শতাব্দীর উষাকাল নামক, মানে ডন অফ দ্য সেঞ্চুরি, উষা, শতাব্দীর উষাকাল, 1900 খ্রিস্টাব্দে উনি সেই গ্রন্থটি প্রকাশ করেন। সে গ্রন্থের প্রচ্ছদ যেটা আছে, প্রথম যে পেজ, প্রথম যে পাতা, সেখানের মধ্যে উনি একটা প্রতিমূর্তির ছবি উনি সেখানের মধ্যে প্রকাশ করেন। সেই ছবিটি যে বই, সেটার যে কভার পেজ, সেটার নাম দেওয়া হলো ডন অফ দ্য সেঞ্চুরি, মূলত সেই ছবিটির নাম। সেখানে দেখা যায় যে প্রতিমূর্তির কথা বললাম, একজন নারী, উনি ডানা বিশিষ্ট একটা হুইল, অর্থাৎ চাকার উপর উনি দাঁড়িয়ে আছেন। আশেপাশে অনেকগুলো আধুনিক যুগের যন্ত্র সামগ্রী দেওয়া আছে। তোমাদের এই যে শিল্পায়নের যুগ, যে চ্যাপ্টার, যে এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা আছে, এটার প্রথম পাতাতেই, এই চ্যাপ্টারের প্রথম পাতাতেই ছবিটা আছে। যাদের সামনে বই আছে তোমরা খুলে দেখে নিতে পারো। এটা নারীর অবয়ব, একটা প্রতিচ্ছবি। উনি একটা ডানা বিশিষ্ট, ডানাযুক্ত একটা চাকার উপর দাঁড়িয়ে আছেন। মূলত যে চাকা, সেই চাকা ইন্ডিকেট করে কি? চাকা ইন্ডিকেট করে, চাকা সেটা বোঝায় যেটা এগিয়ে চলার ইঙ্গিত। আমরা যখন গাড়ি ঘোড়ায় চলি, আমরা যখন বাইকে চলি, স্কুটারে চলি, সাইকেলে চলি,
কিসের মাধ্যমে চলে, সেটা চাকা দিয়ে তো মানে আমরা এগিয়ে যাই, মানে কি এগিয়ে চলার ইঙ্গিত বহন করছে সেই যে ছবিটার মধ্যে যে মহিলার প্রতিচ্ছবি আছে, যে নারীর প্রতিচ্ছবি আছে, ওনার মাধ্যমে। শতাব্দীর উষাকাল, এটা হলো বিংশ শতকের একেবারে দোরগোড়ায়, বিংশ শতকের একেবারে শুরুয়াত, যেটাকে আমরা বলি 1900 খ্রিস্টাব্দ, তখনই ওনার এই গ্রন্থটির প্রকাশ। সেই যে নারীর অবয়ব বললাম, সেটার আশেপাশে আছে ক্যামেরা, রেল লাইন, ইঞ্জিন, এই সমস্ত বিভিন্ন কিছু ছবি। এগুলি হলো আধুনিক যুগের যন্ত্রপাতি। তাহলে দেখো, ইটি পল এর মাধ্যমে ওনার যে ওনার যে প্রচ্ছদ, সে প্রচ্ছদের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন ধীরে ধীরে কিভাবে শতাব্দীর যে উষাকাল অর্থাৎ ডন অফ দ্য সেঞ্চুরি, এর মাধ্যমে শতাব্দীর মধ্যে নতুন যুগের কিভাবে সূচনা হচ্ছে। অর্থাৎ ইট ইজ রিলেটেড টু দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পের আবির্ভাব, শিল্পের অগ্রগতির ফলে এই যে শতাব্দীর সেটা কিভাবে বিকশিত হচ্ছে, এটা বোঝানোর জন্য মিস্টার ইটি পল ওনার সেই যে সঙ্গীতের বই, সেই সঙ্গীতের বইতে উনি ডন অফ দ্য সেঞ্চুরি নামক প্রচ্ছদ এটা উনি ধারণাটা দিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম শুরুতে এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়নের যুগ। প্রথমে আমাদের জানতে হবে যে শিল্পায়ন ব্যাপারটা কি, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন কি। ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো, তোমরা দেখবে তোমাদের শহরে, গ্রামাঞ্চলে, আমাদের রাজ্যে মূলত আমরা ছোট ছোট কিছু শিল্প দেখতে পাই। আমরা যেখানে মধ্যে লোকাল মেড যে বিস্কিটগুলো আছে, বেকারি আমরা বলি, পাউরুটি, বেকারি থেকে নির্মিত পাউরুটি, পেস্ট্রি, কেক, বিস্কিটস, যেগুলো আমরা প্রতিনিয়ত বাজারে ঘাটে আমরা দেখতে পাই, আমরা সেগুলো আমরা ক্রয় করি। সেই যে বিস্কিট, পেস্ট্রিগুলো বললাম কোথায় তৈরি হয়? কারখানায়, বেকারি। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এটাকেও বলা হয় একটা কারখানা। কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো শিল্পায়ন। মূলত যখন বড় বড় কারখানার উপর ভিত্তি করে, বড় বড় কারখানার উপর ভিত্তি করে যখন উৎপাদন সংগঠিত হয়, বাজারের সমাজ ব্যবস্থার চাহিদাকে মেটানোর জন্য, সেই উৎপাদিত পণ্য সামগ্রী বড় বড় কলকারখানাতে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে তৈরি হয় বলেই এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি হলো শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমি আবার বলছি, যে বেকারির উদাহরণ যেটা দিলাম, এগুলো মূলত হলো কুটির শিল্প, ছোট শিল্প, বাড়ি ঘরে আছে। কিন্তু এই বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তুমি যদি টিস্কোর নাম যদি ধরো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটা জামশেদপুরে আছে, সেগুলো বিশাল বড় অঞ্চল জুড়ে। তোমরা জানো বিভিন্ন যে গাড়িগুলো আছে, মারুতি সুজুকি বলো, হুন্ডাই বলো, অন্যান্য যে টাটার যে গাড়িগুলো আছে, বিশাল বড় এলাকা জুড়ে সেই বড় বড় তোমার যন্ত্র সামগ্রীর মাধ্যমে সেগুলো তৈরি হচ্ছে, এবং প্রতিদিন প্রতিনিয়ত উৎপাদন সেটার মধ্যে জারি আছে, কারণ বাজারের চাহিদাকে মেটাতে হবে। এই যে ব্যাপারটা, এই যে উৎপাদন শিল্পের মাধ্যমে, বড় বড় কলকারখানাগুলোর মধ্যেও যে উৎপাদন, সেটাকেই মূলত আমরা বলি শিল্পায়ন অথবা শিল্প বিপ্লব। এই যে অধ্যায়টুকু আছে, সেই অধ্যায়ের প্রথম পেজে আমি বললাম ডন অফ দ্য সেঞ্চুরি, দ্বিতীয় পাতায় গেলেই এই অধ্যায়ের দ্বিতীয় পাতায়, সেকেন্ড পেজ অফ দিস চ্যাপ্টার অফ এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানে যদি যাও তোমরা দেখো, সেখানে দুটো ছবি আছে পাশাপাশি। একটা হলো আলাদিনের ছবি, প্রাচ্যের আলাদিন। টিভির মধ্যে সিরিয়ালও দেখা যায় আলাদিন, এবং ওনার যে চিরাগ
যে জাদুর যে চিরাগ, যে জাদুর যে বাতি, ল্যাম্প অফ তোমার যে ম্যাজিক, এর মাধ্যমে উনি বড় বড় প্রাসাদ তৈরি করছেন। যা ইচ্ছা ওনার মনের মধ্যে যা আছে, মনের মধ্যে যা ইচ্ছা হচ্ছে উনি সেটাগুলো তৈরি করছেন। এগুলো কাল্পনিক। নিচের যে ছবিটা সেটা হলো পাশ্চাত্যের অর্থাৎ ইউরোপের প্রকৌশলীবিদ যারা আছেন, প্রযুক্তিবিদ যারা আছেন, ইঞ্জিনিয়ার্স যারা আছেন, ওনারা তৈরি করছেন বড় বড় অট্টালিকা, বড় বড় দালান, তৈরি করছেন রাস্তাঘাট, তৈরি করছেন রেলপথ। এগুলো কাল্পনিক নয়, এগুলো হলো বাস্তবিক। তাহলে দেখা যায় কি দুটো গোষ্ঠী, একটা হলো আলাদিন, প্রাচ্যের আলাদিন, যেটা তৈরি করছেন ওনার জাদুই ছড়ির মাধ্যমে, সেটা হলো কাল্পনিক। কিন্তু ওই যে ব্যাপারগুলো আছে সেগুলো যেটা ইউরোপের মধ্যে তৈরি হচ্ছে সেগুলো হলো বাস্তবিক। বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, সেগুলো ভেনিস হওয়ার মতো নয়। বড় রাস্তাঘাট তৈরি হচ্ছে, রেলপথ তৈরি হচ্ছে, তুমি সে জাদুই ছড়ি দিয়ে সেগুলোকে মেটাতেও পারবে না, সেগুলো হলো বাস্তবিক। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো কখন শুরু হয়, এগুলো কোথায় শুরু হয়েছিল? শিল্পায়নের যে উষাকাল, শিল্পায়নের যে যুগ এবং যে শিল্প বিপ্লব যেটা সংগঠিত হয়েছিল মূলত ইউরোপে, আমাদের দেশে নয়, প্রাচ্যে নয়, মূলত সেগুলো তৈরি হয়েছিল ইউরোপে। তাহলে দেখো, আমি সেই ঊনবিংশ শতকের কথা বলছি, তাহলে কি আমাদের দেশে প্রশ্ন আসতে পারে, আমাদের দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে বা প্রাচ্যের মধ্যে কি তাহলে শিল্প ছিল না? শিল্প যদি না থাকতো তাহলে তৎকালীন সময়ের প্রাচীন যুগের, মধ্যযুগের যে রাজারা যারা ছিলেন, লোকজন যারা ছিলেন, ওনারা কোত্থেকে কাপড় চোপড় পরতেন? অবশ্যই শিল্প ছিল। এই জন্য আমি প্রথমবারে একটু পার্থক্যটা দেখিয়ে দিলাম, যে এটা বেকারির কথা বললাম আর এটা টিস্কোর কথা বললাম। বেকারি হলো কি, এটা হলো কুটির শিল্প, আর টিস্কো হলো কি বড় মাপের শিল্প কলকারখানা। তাহলে দেখো, যে কথাটা আমি বলছিলাম, সেই প্রাচীন যুগ বা আধুনিক যুগ আমাদের দেশেও শিল্প ছিল। তাহলে কি সেগুলো হলো ছোট আকারের শিল্প, বয়ন শিল্প, হাতে তৈরি শিল্প। কেমন? তাহলে এই যে শিল্প বিপ্লব, শিল্পায়ন, এটার যে তোমার আবির্ভাব, এটা যে শুরুয়াত, যে স্টার্টিং, যেটা it was began from Europe, it was started from Europe, এটা ইউরোপ থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে সেই প্রযুক্তিকে আমরা ধার করে আমাদের দেশে নিয়ে এসেছিলাম, এটা পরের ক্লাস আমি বলবো। তো উপনিবেশগুলিতে শিল্পায়ন কিভাবে হয়েছিল। তাহলে আসা যাক যে এই যে শিল্প, অত যে শিল্পায়নের কথা আমি বললাম, শিল্পায়নের যে আগে যে একটা পর্যায় ছিল, তৎকালীন সময়ে শুধু আমাদের দেশ ভারতবর্ষ তথা প্রাচ্যের মধ্যে নয়, ইউরোপের মধ্যেও কুটির শিল্প ছিল। ইউরোপের মানুষরাও জিনিসপত্র ক্রয় করত। ইউরোপের লোকজন বাজার থেকে জিনিসপত্র আমদানি করত, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র আমদানি রপ্তানি হতো। ওই যে বললাম শিল্প বিপ্লবের আগে সেটা ছিল, সেটাকে বলা হলো প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আদি শিল্পায়ন। লোকজন জিনিসপত্র তৈরি করত বাজারের নিরিখে। তোমরা দেখবে যখন একটা বেকারির তোমরা যখন ভিজিট করবে বা যাবে, দেখবে সেখানে বিস্কিট তৈরি হচ্ছে, কেক তৈরি হচ্ছে, যে সমস্ত সামগ্রীগুলো সেই জায়গাগুলো তৈরি হচ্ছে উৎপাদনকারীর নিজের কনজিউমের জন্য নয়। যিনি উৎপাদন করছেন শুধু উনি নিজে সেটাকে খাবেন বা নিজে ভোগ করবেন তার জন্য নয়, বাজারের চাহিদাকে মেটানোর জন্য। বাজার থেকে আমরা কিনবো, আমরা কনজিউমার্স, উই আর দ্য কনজিউমার্স and we shall buy these products from the market. So the producers, those who are the producers, utpadonkari, they are producing the products where in their industry. Always keep in mind about the market.
বাজারের যে ব্যাপার, বাজারের কথা মাথায় রেখেই কিন্তু ওনারা সামগ্রীগুলো উৎপাদন করছেন। তাহলে শিল্পায়নের আগেও আমি যেটা আদি শিল্পায়ন যেটা বললাম, সে আদি শিল্পায়নের সময়ও কিন্তু জিনিসপত্র উৎপাদন হতো এবং বাজারের চাহিদাকে মেটানো হতো, বাজারে পাঠানো হতো। এই যে পর্যায়, এটাকে আমরা বলি কি প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা আদি শিল্পায়ন, আদি শিল্পায়নের যুগ। তাহলে আমরা একটা এখন পরবর্তী একটা পয়েন্টে চলে যাচ্ছি। দেখো, আদি শিল্পায়ন যুগ যখন শুরু হয়, প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রোটো ইন্ডাস্ট্রিয়াল অথবা আদি শিল্পায়ন। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা আদি শিল্পায়ন, এটা যখন হয় তখন ব্যবসায়ীরা ধীরে ধীরে ওরা শহর ছেড়ে ওরা গ্রামাঞ্চলের দিকে যেতে শুরু করে। আমাদের দেশে নয়, ইউরোপে। এগুলো আমি এখন মূলত ইউরোপের কথা বলছি। ওনারা ব্যবসায়ীরা, শহরের ব্যবসায়ী, শহর থেকে ওনারা গ্রামের দিকে যেতে শুরু করেন। কেন? গ্রামের মধ্যে অসংখ্য লোকের বাস, সেখানের মধ্যে কাঁচামালও আছে। তাহলে আমি যদি ওনাদেরকে একটু সাহায্য করি, অর্থনৈতিকভাবে যদি একটু সাহায্য করি এবং উৎসাহিত করি, সাহায্য পাশাপাশি উৎসাহ প্রদান করা, তাহলে দেখা যায় কি সে গ্রামাঞ্চলের মানুষরা উৎপাদন করবে এবং অল্প দামে সে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষ থেকে আমি জিনিসপত্রগুলো ক্রয় করে নিয়ে আসতে পারবো। ভেরি সিম্পল। তাহলে এই পর্বে কি দেখা যায়, শহরের ব্যবসায়ীরা, মার্চেন্টসরা, ওনারা গ্রামাঞ্চলের দিকে যেতে শুরু করলো। দ্য ট্রেডার্স, দ্য বিজনেসম্যান of the city area, they started to go to the rural area. Why? To purchase the products from the villagers with very cheap rate. As well, they wanted to do some of the monetary support to the villagers. অর্থাৎ কিছু টাকা পয়সা অর্থ করে দিয়ে গ্রামাঞ্চলের মানুষদেরকে, উৎপাদনকারীদেরকে, দোজ হু আর দ্য প্রডিউসার্স, ওনাদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে ওনারা সাহায্য করতেন। যে নাও তুমি আমার থেকে পয়সা নাও, পয়সা নিয়ে তুমি আমার জন্য এই কোয়ালিটি বেসড জিনিসগুলো তোমরা উৎপাদন করবে, তোমাদের থেকে আমি নিয়ে যাব, নিয়ে আমি বিক্রি করব। কারণ ছিল হলো তৎকালীন সময়ে শহরের মধ্যে গিল্ড, অর্থাৎ যে বণিক সংঘ, গিল্ড, GUILD, গিল্ড অথবা বণিক সংঘ, বাংলায় বণিক সংঘ, বণিক সংঘ, এগুলো খুব একটা বাড়াবাড়ি ছিল। তোমরা যে কোনো বাজারে যাও, প্রত্যেকটি বাজারের মধ্যে একটা বাজার কমিটি থাকে এবং যে কোনো, সাপোজ ধরো জুয়েলারি, আগরতলা শহরের মধ্যে যতগুলো জুয়েলারি দোকান আছে, ওনাদের মধ্যে একটা গিল্ড আছে, ওনাদের একটা কমিটি আছে, যাতে করে ওনাদের স্বার্থ সুরক্ষিত হয়, স্বার্থ সুরক্ষিত হয়। বাইরের থেকে কোনো বণিক গোষ্ঠী, বাইরে থেকে কোনো বেনিয়ারা, বাইরে থেকে কোনো বিজনেসম্যান এসে যাতে কোনোভাবেই ওনাদের স্বার্থকে ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য ওনাদের একটা বণিক সংঘ আছে। তেমনি তৎকালীন সময়ে ইউরোপের বাজারগুলোর মধ্যে বণিক সংঘ অথবা গিল্ড ছিল। ওনাদের একটা বিষয়, অনেক ধরনের রেস্ট্রিকশন থাকতো, অনেক বাড়াবাড়ি ছিল শহরের মধ্যে। সেজন্য শহরের কিছু কিছু ব্যবসায়ী, ওনারা শহর পরিত্যাগ করে ওনারা কোথায় যেতেন? ওনারা গ্রামে যেতেন। গ্রামে গিয়ে গ্রামের মধ্যে যে উৎপাদিত পণ্য সামগ্রী, সে গ্রাম থেকে নিয়ে এসে ওনারা শহরের মধ্যে, গ্রাম থেকে কম দামে কিনে আনতেন, শহরের মধ্যে বেশি দামে ওনারা বিক্রি করতে লাগলেন। উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন। এবং দেখা যায়
ধীরে ধীরে সে গ্রামের মানুষরাও ওনাদের মাধ্যমে সেটা স্রোতে পড়ে যায়। কিসের স্রোতে? উৎপাদন করার জন্য। আমি একজন ব্যবসায়ী, আমি তোমাদেরকে দিলাম, কিছু পয়সা দিলাম, নাও তুমি আমার জন্য এই জিনিসটুকু উৎপাদন করবে। তাহলে তুমি কি সেই উৎপাদন করার ফলে তোমারও মুনাফা অর্জন হচ্ছে, আমিও তোমার থেকে নিয়ে আসছে, আমিও সেই জিনিসপত্রগুলো বাজারের মধ্যে বিক্রি করে আমারও মুনাফা অর্জন হবে। এই যে সময়টুকু, এই যে পর্যায় এটা ছিল বড় বড় কারখানা শুরু হওয়ার আগে, সেটাকে আমরা বলি কি প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বাজারের কথা মাথায় রেখে শুধু উৎপাদন করলাম, নিজে ভোগ করলাম, নিজে খেলাম, নিজেই কনজিউমার হয়ে গেলাম, নিজে প্রডিউসার প্লাস কনজিউমার হয়ে গেলাম, তাতে হবে না। বাজারের মধ্যে বিক্রি করার জন্য আমার উৎপাদন, সেটা হলো প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখো তাহলে দেখা যায় তৎকালীন সময়ে বড় বড় শিল্পগুলো, কারখানাগুলো তোমার আবিষ্কার হওয়ার আগে প্রথম দিকে ব্যবসায়ীরা যেই প্রোডাক্ট অথবা পণ্যের উপর জোর দিতেন, পণ্য উৎপাদনের উপর জোর দিতেন, সেটা ছিল হলো বয়ন শিল্প। বয়ন শিল্প, ঠিক আছে? অর্থাৎ আমরা যে উইভিং, আমরা যে বুনন শিল্প, আমরা যেগুলো বস্ত্র পরিধান করি, আমাদের বাঁচার জন্য তিনটি মূল জিনিস, সেটা হলো কি অন্ন, বস্ত্র, বাসস্থান। সেই বস্ত্র, তাহলে দেখা যায় সে বয়ন শিল্প অর্থাৎ বুনন শিল্প যেটা আছে, যেখানের মধ্যে বিভিন্ন কিছু বুনন করা হয়, অর্থাৎ কাপড় শিল্প, মূলত বস্ত্র শিল্প এবং কার্পাস শিল্প, মূলত বয়ন শিল্প এবং অর্থাৎ বস্ত্র শিল্প এবং কার্পাস শিল্পের প্রথম দিকে ভীষণভাবে এটার তোমার বাজারের মধ্যে ভীষণ চাহিদা ছিল, ভীষণ ঊর্ধ্বগতি। এই যে বয়ন শিল্প এবং অর্থাৎ যে বস্ত্র শিল্প এবং যে কার্পাস শিল্পের এটার ভীষণভাবে চাহিদা ছিল বাজারে। কারণ দেখো, প্রত্যেক মানুষের কি চাই? প্রত্যেক মানুষের তোমার বস্ত্রের প্রয়োজন। লজ্জা নিবারণের জন্য প্রত্যেকটি মানুষের বস্ত্রের প্রয়োজন, অর্থাৎ সেই বস্ত্রের বাজারে সাংঘাতিক চাহিদা। তাহলে দেখো, সে বস্ত্র এর বুনন করার জন্য, বস্ত্র তৈরি হওয়ার জন্য এটা অনেক পর্যায় আছে। যেমন আমি যে শার্টটা পরলাম, যে টি শার্ট পরলাম, এটা কিন্তু এটা অনেক পর্যায় পেরিয়ে এটা বাজারের মধ্যে এসেছে। প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায় হলো এটার জন্য তোমার কাঁচামাল লাগবে। কাঁচামাল, কাঁচামাল কারা উৎপাদন করেন? কৃষকরা কাঁচামাল উৎপাদন করেন। কাঁচামাল, সেই টি শার্টের জন্য কাঁচামাল কি? এই টি শার্টের জন্য কাঁচামাল হলো তুলো, কটন। বস্ত্র শিল্পের মূল কাঁচামাল, র মেটেরিয়ালস অফ দ্য কটন ইন্ডাস্ট্রি ইজ উল, কটন। তাহলে সে যে কটন যেটা, সেটা কোথায় হচ্ছে? সেটা জমি থেকে হচ্ছে। কৃষক এটা ডাইরেক্টলি ইনভলভ। এবং কার্পাস শিল্পের জন্য মূল উপাদানকে, মূল র মেটেরিয়ালস, কাঁচামাল কি? কার্পাস শিল্পের জন্য মূল কাঁচামাল হলো পাট, জুট যেটাকে আমরা বলি। কোথায় হচ্ছে? জমিতে হচ্ছে। কারা ইনভলভ? কৃষকরা ইনভলভ। এবার সেই তুলোগুলিকে তোমার সেগুলোকে কি করতে হবে? স্ট্যাপলিং করতে হবে, ফুলিং করতে হবে, অনেক পর্যায়। সেগুলো থেকে সুতো বের করতে হবে। তুলোগুলো আছে, তুলোগুলো থেকে সুতো বের করতে হবে। সুতোগুলোকে সাজাতে হবে, স্ট্যাপলিং করতে হবে, এবার সেগুলোকে ডাইং করতে হবে, এগুলো কি কালার করতে হবে, রঙে চুবাতে হবে। এরপর সেগুলোকে সঠিকভাবে মেশিনের মধ্যে দিতে হবে। এরপর কি হবে? উইভিং হবে, বুনন হবে। তাহলে কি বললাম? অনেকগুলো পর্যায়। সে জমি থেকে শুরু হলো, মেশিনে আসার আগ অব্দি এর মধ্যে অনেকগুলো পর্যায় হলো। শিল্পায়নের আগে,
সেই পর্যায়গুলো এক জায়গাতে একই ছাদের তলায় সংগঠিত হতো না। শিল্প বিপ্লবের আগে সেই এতগুলো পর্যায় যে বললাম, সেই পর্যায়গুলো একই ছাদের তলায় সংগঠিত হতো না। সাপোজ ধরো না, গ্রামের ওই প্রান্তে কৃষকরা তুলো উৎপাদন করছে, এবার সেখান থেকে এগুলো নিয়ে আরেকজন শ্রমিক বা কৃষক সেগুলোকে তোমার সর্টিং করছে, এবার সেখান থেকে আরেক জায়গাতে নিয়ে সেগুলোকে সুতো বের করা হচ্ছে, এবার আরেক জায়গা নিয়ে সেগুলোকে ডাইং অর্থাৎ রং করা হচ্ছে, এবার আরেক জায়গার মধ্যে আসে সেগুলোকে এবার সঠিকভাবে সেই সুতোগুলোকে সাজানো হচ্ছে, এবার আরেক জায়গায় সেগুলো মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে, সেগুলো মেশিন থেকে সেগুলো উইভিং হয়ে বুনন হয়ে কাপড় হয়ে বেরিয়ে আসছে। তাহলে দেখা যায় অনেকগুলো পর্যায়, সে বয়ন শিল্প বললো আর কার্পাস শিল্প বললো, যেটাই বললো, অনেকগুলো পর্যায়। বয়ন শিল্প অর্থাৎ সেখান থেকে মানে কটন ইন্ডাস্ট্রি, যেটা সেখান থেকে আমরা কাপড় তৈরি হয়, আর কার্পাস শিল্প যেটা সেখান থেকে কি হয়, সেখান থেকে চাটাই তৈরি হয়, বস্তা তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, দড়ি তৈরি হয়, অনেক কিছু। তাহলে দেখা যায় ধীরে ধীরে যখন শিল্প বিপ্লবের যুগ শুরু হতে লাগলো, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, শিল্পপতিরা, যারা পয়সা লগ্নি করেন উৎপাদনের জন্য, যারা পয়সা লগ্নি করেন অর্থাৎ যারা ইনভেস্ট করেন, দোজ হু ইনভেস্ট দেয়ার মানি to make an industry and to start the production, তোমরা কি করছেন, একই ছাদের তলায় সবগুলো জিনিসকে নিয়ে আসেন, একই ছাদের তলায়। এখন এক জায়গায় উল বুনন, এক জায়গায় তোমার রং করা, আরেক জায়গায় সর্টিং করা, এগুলো আলাদা আলাদা জায়গাতে হবে না, কারণ সময়ের অনেক অপচয়। সেই জন্য সবগুলো জিনিসকে একই ছাদের তলায় নিয়ে আসা হলো। একই ছাদের তলায় নিয়ে আসার পর কি হলো, উৎপাদনের গতি বৃদ্ধি পেল, উৎপাদন ত্বরান্বিত হলো। দেখা যায় অষ্টাদশ শতকে ইউরোপের মধ্যে মূলত ধীরে 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 সে কারখানার যে চিমনিগুলো আছে সেগুলো দেখা যেতে শুরু হলো। চিমনি মানে কি, চিমনি যে জায়গার মধ্যে আছে আমরা বুঝি সেখান থেকে ধোঁয়া নির্গত হয়। কোনো ফাংশনিং হচ্ছে বলে, কোনো কাজ হচ্ছে বলেই উপরে চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে সে ওয়ার্কটা কি, ফাংশনটা কি? ফাংশনটা হলো উৎপাদন, ম্যানুফ্যাকচারিং। তোমার অষ্টাদশ শতক, মূলত 1730-এর পর থেকে, আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নাও, মূলত 1730-এর পর থেকে 1730 সেই 1730-এর পর থেকে প্রথম যেই দেশে শিল্প বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠলো, দানা বাঁধতে শুরু করলো, সেটা ছিল ইংল্যান্ড। ঔপনিবেশিক শক্তি, যে ইংল্যান্ড, যে ইংলিশরা আমাদের দেশকে প্রায় 200 বছর ধরে পরাধীন করে রেখেছিলেন। আমার ভারতের জাতীয়তাবাদ যে অধ্যায়, সে ভারতের জাতীয়তাবাদ অধ্যায়ের মধ্যে আমি মূলত সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে প্রায় 200 বছর ধরে ওনারা আমাদের দেশকে পদানিত করে রেখেছিলেন, ব্যবহার করেছিলেন এজ এ কলোনি হিসাবে, উপনিবেশ হিসাবে। ওনাদের স্বার্থে আমাদের দেশকে, আমাদের দেশের লোকজনকে, আমাদের দেশের কাঁচামালকে ওনারা ব্যবহার করেছেন, আমাদের দেশের মাটিকে ব্যবহার করেছেন। যাই হোক, দেখো তাহলে সেই ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল 1730 খ্রিস্টাব্দ। ওনাদের হাত ধরেই কিন্তু সেই শিল্প বিপ্লবের ভাবধারা আমাদের দেশের মধ্যে এসেছিল।
ওনারা যদি না থাকতেন হয়তোবা শিল্প বিপ্লব আমাদের দেশের মধ্যে হতো, বা হয়তোবা আরো অনেক পরে হতো। একটার সাথে একটা ইন্টারলিঙ্ক আছে, জড়িত আছে। বড় বড় কলকারখানা, বড় বড় যন্ত্রপাতি, তোমার দেশের মধ্যে শুধু, আমাদের দেশের মধ্যে শুধু র মেটেরিয়ালস থাকলে হবে না, মেকানিজম চাই, মেকানিজম, কলা কৌশল চাই, টেকনোলজি চাই। এই যে টেকনোলজি বলছে, এই যে মেকানিজম বলছে, তোমার যে ইউটেন্সিল, যে যন্ত্রপাতি যেগুলো আছে, সেগুলো তোমার প্রথম ইংল্যান্ডে, সেগুলো মূলত এই সেই শিল্প বিপ্লবের জয়যাত্রা শুরু হলো মূলত 1730-এর এই যে দশক, সে 1730-এর দশকের পর থেকে সেটা শুরু হয়েছিল। কোথায়? ইউরোপে। ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ, জাতীয়তাবাদ আলোচনা করতে গিয়ে যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমি আলোচনা করেছি, তখন ইউরোপের মধ্যে অনেকগুলো দেশের কথা আমি বললাম। ফ্রান্স বললাম, জার্মানি বললাম, ইটালি বললাম, রাশিয়া বললাম, হ্যাঁ, স্পেন বললাম, পর্তুগিজ বললাম, অনেক দেশের কথা আমি বলেছি। না, কেউ নয়, মূলত ইংল্যান্ড। দেশটি ছোট্ট, একেবারে ছোট একটি দেশ, কিন্তু দেখো বিশ্বের বিভিন্ন অনেক বড় বড় দেশের উপর কিভাবে আধিপত্য কায়েম করেছিল। ওই যে বললাম যে টেকনোলজি, যে বললাম মেকানিজম, ওনারা সেগুলোকে অ্যাপ্লাই করেছিলেন, তার ফলে ওনাদের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। তাহলে দেখো যে কথাটা বলছিলাম, 1730 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মূলত শিল্প বিপ্লবের যে জয়যাত্রা, সেই ইংল্যান্ডের হাত ধরে সেটা কিন্তু সংগঠিত হয়েছিল। যেমন মূলত কারণগুলো কি ছিল? মূলত যে কারণগুলো, তৎকালীন সময়ে ইংল্যান্ডের প্রযুক্তিবিদরা, ইঞ্জিনিয়ার্সরা, আবিষ্কর্তাগণ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করতে শুরু করলেন। প্রথমবারে যখন শিল্প বিপ্লব ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল, মূলত যেই জিনিসটাকে নিয়ে আমি একটু আগেও বললাম, মূলত যে জিনিসটাকে ভিত্তি করে সেটা সংগঠিত হয়েছিল, সেটা ছিল হলো কি বস্ত্র শিল্প, কটন মিল। এটা নাম লিখে নাও, রিচার্ড আর্করাইট। রিচার্ড আর্করাইট প্রথম উনি কটন মিল, উনি শুরুয়াত করেছিলেন, রিচার্ড আর্করাইট। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কটন মিল প্রথম কে আবিষ্কার করেছিলেন? উত্তরটি হবে রিচার্ড আর্করাইট। তোমরা বই খুললে সেখানের মধ্যে পেয়ে যাবে, তোমরা দেখে নাও। তাহলে আমরা কি দেখলাম? অষ্টাদশ শতক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। কোন জিনিসটাকে উপজীব্য করে? বস্ত্র শিল্পকে। ভীষণ গতি, ধীরে 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 1730-এর পর 1740, 50, 60-এর দশকে মোটামুটি একটু র্যাপিডলি এক্সপান্ড হতে শুরু করে, র্যাপিডলি, খুব একটু দ্রুত গতিতে। তার কারণ কি? তার কারণ হলো শিল্প কলকারখানা তৈরি হওয়ার সাথে সাথে ইউরোপের, ইংল্যান্ড তথা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে রেলের সম্প্রসারণ বৃদ্ধি হতে থাকে। রেল, এটা 19বিংশ শতকের কথা বললাম। এটা হলো কি? এটা হলো অষ্টাদশ শতক। এর পরের সেঞ্চুরি যেটা আছে, পরের সেঞ্চুরি, ঊনবিংশ শতকে ঢুকে গেলে আমরা দেখতে পাবো যে কি লোহার ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পায়। তার কারণ কি? তার কারণ হলো আমি যে বললাম একটু আগে, এই যে বড় বড় শিল্পগুলো মাথা তুলে দাঁড়ালো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো মাথা তুলে দাঁড়ালো, কি প্রয়োজন? লোহার প্রয়োজন, ইস্পাতের প্রয়োজন, লোহার ব্যবহার, ইস্পাতের ব্যবহার। যত বড় বড় বিল্ডিং গুলো দেখবে, লোহা ছাড়া কি হবে? ইস্পাত ছাড়া কি হবে? নেভার পসিবল। তাহলে দেখা যায় কি ধীরে ধীরে প্রথম দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যে গতি, শিল্প বিপ্লবের যে গতি ধারা, সেটা ছিল বস্ত্র শিল্পকে কেন্দ্র করে। কাপড়ের যে শিল্প, সে কাপড়ের শিল্পকে কেন্দ্র করে সেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল।
তোমরা দেখেছ যে এই কিভাবে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল, যেহেতু ওনারা ইংলিশরা আমাদের দেশের উপর আধিপত্য কায়েম করেছিল, আমাদের দেশকে উপনিবেশ হিসাবে ওরা শোষণ করেছিল, আমাদের দেশ থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ কাঁচামাল ওনারা আমাদের দেশ থেকে জাহাজ বোঝাই করে ওনাদের দেশে নিয়ে যেতেন। কাঁচামাল কোন দেশের? আমাদের দেশের, ভারতবর্ষের। নিয়ে যেতেন কোথায়? জাহাজ বোঝাই করে ইংল্যান্ডে নিয়ে যেতেন। তার কারণ কি? তার কারণ তৎকালীন সময়ে আমাদের দেশের মধ্যে বড় বড় কলকারখানা তৈরি করা সম্ভব হয়নি। ওনাদের দেশে সম্ভব হয়েছিল, ওনাদের দেশ ওনারা সংগঠিত করেছিলেন বলেই ওনাদের তখন প্রচুর কাঁচামাল দরকার। আর এই কটন যদি না হয়, তুলো যদি না হয়, এই শার্ট উৎপাদন হবে না। তো সেই জন্য ওনাদের চোখ পড়েছিল ওনাদের উপনিবেশগুলোর দিকে। সে উপনিবেশগুলোর মধ্যে একটা অন্যতম ছিল ভারতবর্ষ। আমাদের দেশ থেকে ভীষণ কম দামে আমাদের ভারতীয়দেরকে একবারে অল্প নামমাত্র মজুরি দিয়ে অথবা নামমাত্র পয়সা দিয়ে খুব কম দামে আমাদের দেশ থেকে জিনিসপত্র, কাঁচামাল শিল্পের জন্য নিয়ে যেতেন। রেজাল্ট কি? দু ধরনের রেজাল্ট। একটা হলো আমাদের দেশ ভারতবর্ষ থেকে কম দামে নিয়ে যাচ্ছেন, ওনাদের সেই শিল্পের মধ্যে, ওনাদের সেই কলকারখানার মধ্যে উৎপাদন করছেন একসঙ্গে প্রচুর পরিমাণ বস্ত্র। সেই বস্ত্রগুলোকে আবার লেবেল লাগিয়ে ওনাদের দেশের ম্যানচেস্টারের লেবেল লাগিয়ে পাঠিয়ে দিচ্ছেন কোথায়? পাঠিয়ে দিচ্ছেন আমাদের দেশে। আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হলো, ভালো হলো, আমরা কাপড় পেয়ে গেলাম। কিন্তু না, তৎকালীন সময়ে যারা আমাদের দেশের বস্ত্র শিল্পী যারা ছিলেন, যারা হাতে বুনতেন, বুনন শিল্পী যারা ছিলেন, ওনাদের পক্ষে কিন্তু সেটা সুখকর হয়নি। কেন? কারণ বিলেত থেকে কম দামে জিনিসপত্র আমাদের দেশে আসার ফলে ওনাদের কিন্তু বাজারটা একেবারে নষ্ট হয়ে যায়। কার বাজার? ভারতবর্ষের যারা বুনন শিল্পী যারা ছিলেন, যারা ঘরে বসে বুনতেন, যারা কটেজ ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে কাজ করতেন, ওনাদের জীবিকা কিন্তু ওনারা হারালেন। কারণ কি? কারণ হলো ইংল্যান্ড উপনিবেশিক শক্তি, ভারতবর্ষ উপনিবেশ হিসাবে ওনাদের দ্বারা শোষিত হয়েছিলেন। ভারতবর্ষ থেকে জিনিসপত্র কম দামে কাঁচামাল সামগ্রী ওনাদের দেশে নিয়ে যেতেন, ওনাদের দেশ থেকে প্রচুর পরিমাণ পণ্য সামগ্রী আমাদের দেশে পাঠিয়ে দিতেন বাজার দখল করার জন্য। বাজার দখল করে নিলেন। তোমার কলকারখানায় উৎপাদিত বস্ত্র সামগ্রী খুব সফিস্টিকেটেড, খুব ভালো, রেটটাও তুলনামূলক আমাদের ভারতবর্ষে যে কুটির শিল্প উৎপাদিত বস্ত্র সামগ্রীর তুলনায় অনেকটাই কম। ওনারা বাজার দখল করে ফেললেন। কারা ফল ভোগ করলো? আমাদের দেশের যারা বিভিন্ন কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি যারা সেই কুটির শিল্পগুলোর মধ্যে কাজ করতেন, ওনারা ফল ভোগ করলেন। ওনাদের জীবিকা, ওনাদের পেশা একেবারে নষ্ট হয়ে গেল। তাহলে দেখো, যেটা বললাম, শিল্প বিপ্লবের সূচনাকাল কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। কখন? অষ্টাদশ শতক। অষ্টাদশ শতকে যখন শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, প্রথম কোন শিল্পের উপর ওনারা ভীষণ জোর দিয়েছিলেন? বস্ত্র শিল্পের উপর ওনারা ভীষণ জোর দিয়েছিলেন। বস্ত্র শিল্পের উপর ওনারা ভীষণ পরিমাণ গুরুত্ব আরোপ করেছিলেন। যাই হোক, এরপর দেখা যায় কি শিল্পে পরিবর্তনের গতি। শিল্পে পরিবর্তনের গতি।
শিল্পের যে একটা পেস, যে একটা স্পিড, যে গতি, সেটা পরিবর্তন এলো। কেমন পরিবর্তন? একটা দ্রুত পরিবর্তন, গতিতে পরিবর্তন এলো। তোমরা দেখো, যারা এখন আইপিএল চলছে, তোমরা যারা আইপিএল ম্যাচ দেখো, যারা স্পিন বল করেন, ওনাদের বলের এক ধরনের গতি, এক ধরনের স্পিড থাকে। আর যারা মিডিয়াম পেসার বা ফাস্ট বল যারা করেন, ওনাদের বলের মধ্যে দ্রুত গতি থাকে, দ্রুত গতি, 145-150 কিলোমিটার পার আওয়ার। আর যারা স্পিন বল করেন, ওনাদের গতিটাকে 88 কিলোমিটার পার আওয়ার বা 100 কিলোমিটার পার আওয়ার। অনেকটা গতি কম, কিন্তু ওনাদের মধ্যে কি বলের মধ্যে ঘূর্ণন থাকে, স্পিন হয়। যাই হোক, যে কথাটা বলছি আমি, গতি, পেস অর স্পিড। প্রথম দিকে কিসের উপর ওনারা জোর দিয়েছিলেন? ওনারা দিয়েছিলেন বস্ত্র শিল্পের উপর জোর। পরবর্তী পর্যায়ে 19বিংশ শতকে এসে কোন পর্যায়ে দিয়েছিলেন ওনারা বস্ত্রশিল্পের উপর? অষ্টাদশ শতকে, মূলত বিশেষ করে সে যে আমি একটু আগে দেখালাম 1730 থেকে শুরু হলো, একবারে যে ফেজটা প্রায় 1840 নাগাদ, 40-50 নাগাদ ওনাদের ভীষণ গুরুত্ব ছিল হলো সে বস্ত্রশিল্পের উপর, বুনন শিল্পের উপর। ইংল্যান্ডে যে শিল্পগুলি ছিল বা ইউরোপের যে শিল্প কলকারখানা যেগুলো ছিল, ওনারা যে মুনাফা অর্জন করতেন বা যে উৎপাদন সামগ্রী উৎপাদন করতেন, মূলত ছিল হলো কিসের উপর? সে বুনন শিল্পকে কেন্দ্র করে। কিন্তু সে 1840-এর পর সারা পৃথিবী ব্যাপী একটা পরিবর্তন দেখা যায়। সে পরিবর্তনটা কি? একটার সাথে একটা একবারে ইন্টারলিঙ্কড। উপনিবেশিক শক্তি বিশ্বের বিভিন্ন উপনিবেশগুলোকে শোষণ করার তাগিদে, দখল করার তাগিদে, সে উপনিবেশগুলোতে নিজেদের আরো কঠিন শাসন প্রণালী চাপিয়ে দেওয়ার তাগিদে, আরো কঠোর ভূমিকা নেওয়ার জন্য ওনারা বিভিন্ন ধরনের স্টেপ, যে পদক্ষেপগুলো, সেগুলো নিতে শুরু করেন। তার মধ্যে একটা অন্যতম হলো রেলের সম্প্রসারণ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে দ্রুত সেনাবাহিনী প্রেরণ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গাতে দ্রুত মালপত্র পরিবহনের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গাতে দ্রুত ওনাদের সংবাদ আদান প্রদানের জন্য ওনারা রেলপথ বিস্তারের কথা ওনারা চিন্তা করতে লাগলেন, এবং সেটা শুরু হয়ে গেল। তোমরা যারা এখন 10ম শ্রেণীতে আছো, 9ম শ্রেণীতে তোমরা একটা পড়েছ জঙ্গলের ইতিহাস, ভারতবর্ষে একটা ফরেস্ট সোসাইটি এন্ড কলোনিয়ালিজম তোমরা পড়েছ, অরণ্য এবং উপনিবেশবাদ। সেখানের মধ্যে তোমরা দেখেছ কিভাবে ভারতবর্ষের মধ্যে রেলপথ বিস্তারের জন্য প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ শাল গাছ এবং সেগুন গাছ কাটা হতো। কেন? সে রেলওয়ে ট্র্যাকগুলোকে বানানোর জন্য। সে রেলওয়ে কার জন্য? রেলওয়ে আমাদের ভারতীয়দের সুবিধার জন্য মূলত না। ভারতবর্ষে প্রথম যে রেলপথ চালু হয়েছিল মূলত হলো সেই বোম্বে থেকে থানে পর্যন্ত, সেটা মূলত ইংলিশদের জন্য। কেন? অত্র অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলো থেকে কাঁচামাল পরিবহন করে রেলের মাধ্যমে মুম্বাই, এখন যেটা মুম্বাই পোর্ট যেটা আছে, তৎকালীন সময় নাম ছিল হলো বোম্বাই, সে বোম্বাই বন্দরে এনে জড়ো করা হতো। বোম্বাই বন্দরে এনে জড়ো করা হলে সেখান থেকে সেগুলোকে জাহাজের মধ্যে লোডিং করা হতো। বোম্বাই বন্দরে জাহাজ নোঙ্গর করা থাকতো এবং সেই মালপত্র পরিবহন করে সেই জাহাজের মধ্যে সেগুলোকে লোডিং করানো হতো। কেন? সেই জাহাজে করে কাঁচামাল সামগ্রী নিয়ে যাওয়া হতো তোমার ইংল্যান্ডে। ইংল্যান্ডে কেন? সেই শিল্পগুলোর চাহিদা মেটানোর জন্য, শিল্প বিপ্লব ঘটানোর জন্য ওনারা ইংল্যান্ডে নিয়ে যেতেন। তাহলে যে কথাটা বলছিলাম,
1840-50 সাল নাগাদ শিল্পের মধ্যে একটা পরিবর্তন, একটা গতি আসে। লোহা এবং ইস্পাতের ব্যবহার বেড়ে যায়। লোহা এবং ইস্পাত, বড় বড় কলকারখানাগুলো তৈরি করতে হলে কি চাই? ইস্পাত চাই, লোহা চাই। প্লাস রেল লাইন বানানোর জন্য কি চাই? লোহা চাই, ইস্পাত চাই। তাহলে দেখো ধীরে ধীরে পরিবর্তন এসে পড়ল। এখন শিল্পপতি যারা ছিলেন, সেই শিল্পপতিরা ধীরে ধীরে বস্ত্র শিল্প থেকে মুখ ঘুরিয়ে ওনারা এবার লোহা এবং ইস্পাতের দিকে ওনারা একটু বেশি পরিমাণ ধাবিত হলেন। এগুলোর উপর ওনারা একটু বেশি জোর দিলেন। গতি পরিবর্তন হয়ে গেল এবং প্রচুর পরিমাণ ওনারা লাভ করতে লাগলেন, প্রচুর পরিমাণ প্রফিট করতে লাগলেন। আমি কিন্তু এগুলো ভারতবর্ষের ইতিহাসের কথা বলছি না, এগুলো ইউরোপের ইতিহাসের কথা বলছি, এগুলো ইউরোপের শিল্প বিপ্লবের কথা বলছি। শিল্প বিপ্লব অষ্টাদশ শতকে শুরু হয়েছিল, ঊনবিংশ শতকে এসে শিল্প বিপ্লব গতি পরিবর্তন হয়ে যায়। গতি পরিবর্তিত হয়ে বস্ত্র শিল্পের থেকে এখন ওরা শিল্পপতিরা জোর দিলেন কিসের উপর? লোহা এবং ইস্পাত শিল্পের উপর। বিকজ আয়রন অ্যান্ড স্টিল, লোহা এবং ইস্পাত ইন্ডাস্ট্রি ইজ দ্য ব্যাকবোন অফ দি মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ আধুনিক যে শিল্প বিপ্লব, সে আধুনিক শিল্প বিপ্লবের ব্যাকবোন বলতে, মেরুদণ্ড বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো কি? লোহা এবং ইস্পাতের শিল্প কলকারখানা। এবং ইংল্যান্ডে যে শিল্পপতিরা যারা ছিলেন, ওনারা সেই লোহা এবং ইস্পাতের প্রতি ওনাদের একটু ঝোঁকটা বেড়ে গেল। কারণ সারা বিশ্বব্যাপী কি হচ্ছে? রেলপথের সম্প্রসারণ হচ্ছে, সারা বিশ্বব্যাপী বড় বড় কলকারখানাগুলো তৈরি হচ্ছে। এর জন্য কি চাই? লোহার প্রয়োজন, ইস্পাতের প্রয়োজন। লোহা বেসড, ইস্পাত মানে স্টিল বেসড যন্ত্র সামগ্রীর প্রয়োজন। ওনারা সেগুলোর উপর জোর দিলেন। এভাবে ধীরে ধীরে শিল্পের মধ্যে, শিল্পের যে গতি, সেই শিল্পের গতি পরিবর্তিত হলো ইউরোপে। এরপর দেখো একটা এই ভেরি শর্ট কোশ্চেনের জন্য একটা পয়েন্ট নোট ডাউন করে নাও। শিল্প পরিবর্তনের গতি, মানে গতির যে পরিবর্তনের জন্য আরেকটা মুখ্য কারণ ছিল হলো বাষ্প ইঞ্জিনের নির্মাণ। বাষ্প ইঞ্জিন, আপনি যেটা বলে স্টিম ইঞ্জিন যেটাকে বললি, সে বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? মূলত এটা আবিষ্কার করেছিলেন হলো নিউকমেন। কিন্তু তুমি যখন গুগলে দেখবে বা কোনো বইতে যখন দেখবে, নিউকমেনের নাম আসবে না। মূলত কিন্তু বাষ্প ইঞ্জিনের আবিষ্কর্তা নিউকমেন, কিন্তু ওনার নাম কোথাও পাবেন না। কারণ এই বাষ্প ইঞ্জিনকে একটু পরিবর্তন করে এটাকে প্যাটেন্ট করে নেন, নিজের নামে করে নেন, সেটা হলো জেমস ওয়াট। জেমস ওয়াট নিজের নামে সেটা করে নেন। কখন? সেটা ছিল হলো 1781 খ্রিস্টাব্দ, 1781। এই সময়ে এসে জেমস ওয়াট এটাকে নিজের নামে করে নেন। কোনটাকে? বাষ্প ইঞ্জিন, যেটার মূল আবিষ্কর্তা ছিলেন নিউকমেন, কিন্তু জেমস ওয়াট এটাকে নিজের নামে প্যাটেন্ট করিয়ে নেন। ছাত্রছাত্রীরা, আজকে আমি এতটুকু রাখছি, এখানে আমি শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। আগামী দিন মানে পরশু দিন আমি আবার আসব, এর পরবর্তী অংশ থেকে নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর যে চ্যাপ্টার যতটুকু আমি আলোচনা করে দিলাম সেটাকে বই খুলে এর উপর নেবে। ধন্যবাদ সবাইকে।
করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।